করছেন, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা ওইটা করছেন, আর কিচ্ছু না। কিন্তু এই চুক্তি কিন্তু কিছুই না কিন্তু এখন আর। কিন্তু পল কাপুর আসছে এই চুক্তির যেগুলো ছিল ওটা মান্য করে চলতে হবে। কেন মান্য করে চলতে হবে? ওই যে তাদের সাথে আপনি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করছেন। সাইফুল আমিন, এই যে বাংলাদেশের গলায় যে ফাঁস, এ থেকে আসলে কি ৩৩ বছরে বের হওয়া যাবে না? ধরেন ইউনূস সরকার তো ছিল একটা অন্তর্বর্তীকালীন সরকার। তারা কোনো নির্বাচিত সরকার নয়। তারা এই চুক্তিটি মূলত করেছে। হ্যাঁ, বিএনপি জামায়াতের কনসার্ন তারা নিয়েছে। কিন্তু ইউনূস সরকার তো আর আ চুক্তি যাদের মধ্যে সম্পন্ন হয়েছে, তারা তো আর জনগণের প্রতিনিধি নয়। ফলে এটি বাংলাদেশকে কেন মেনেই চলতে হবে? দেখেন, মেনে চলতে হবে কি, আপনি কথাটা আমি জাস্ট একটু ইয়ে করে বলি, যে মানে আরো খুলে বলি। আপনি চুক্তিটা কি আছে? না, আমাদের চুক্তিটা কাছে এই তো তো নাই। নেই। আমাদের কাছে নন ডিসক্লোজ। আমি তো না, আমার কথা হলো ইউএস সুপ্রিম কোর্ট যখন স্ট্রাইক ডাউন করছে, চুক্তিটা কি আছে? তারপর কেন এই চুক্তিটা এই ও খলিল রহমানের জন্য তো গুরুত্বপূর্ণ? কেন পল কাপুর এখানে এই চুক্তিটার ব্যাপারে এই কথা বলল? কেন? কারণ কি জানেন? কারণ হলো আপনি একটা ওই চুক্তিটা করছেন। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা ওইটা করছেন। আর কিচ্ছু না কিন্তু। এই চুক্তি কিন্তু কিছুই না কিন্তু এখন আর। কিন্তু পল কাপুর আসছে এই চুক্তির যেগুলো ছিল ওটা মান্য করে চলতে হবে। কেন মান্য করে চলতে হবে? ওই যে তাদের সাথে আপনি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করছেন। আর কিচ্ছু না কিন্তু। চুক্তি কিন্তু নাই। চুক্তি ইজ গন। হ্যাঁ, তো এই চুক্তি নিয়ে কথা বলারই দরকার। কিন্তু খলিল রহমান কেন এখনো চুক্তিটা নিয়ে কথা, কারণ এই চুক্তিটা নিয়ে কিন্তু পল কাপুর সবচেয়ে বেশি কথা বলছে। কারণ সে বলছে যে তোমরা যা যা আমাদের সাথে থাক বা না থাক, তোমরা যা যা আমার সাথে এগ্রিমেন্ট করছো এটা মান্য করে চলতে হবে। কারণ তোমরা আমার সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করছো, আর নন ডিসক্লোজার এগ্রিমেন্ট অনুযায়ী তোমার আমার যা যা করার কথা, যে যেভাবে চলার কথা, মানে ওটা তো হলো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এক ধরনের, এইটা হলো ব্যাকরণ আর কি। আপনি ব্যাকরণ শিখি না আমরা, যে ধরুন একটা অঙ্ক, একটা অঙ্কের একটা আমরা ফর্মুলা শিখি না, ওটা হলো ফর্মুলাটা হলো ওইটা। হুম। এখন দুধ, আপনার বাচ্চার দুধের ফর্মুলাটা কিন্তু ওর কাছে। আপনি এখন দুধ কেমনে বানাবেন সেটা সে কিন্তু ওই ফর্মুলার মধ্যে ঠিক করে রেখে আছে। আপনি ওটাতে বেরোতে পারবেন না। এটাই হলো তাদের কথাবার্তা, এবং সেটার জন্যই এখন পর্যন্ত খলিল সাহেবরা এই চুক্তি নেওয়া, চুক্তি থেকে তো বেরোনোর ব্যাপার নাই, তো চুক্তি তো নাই। বাট আপনি ওই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা জুলাইতে করছেন, সেটা তো এক্সিস্ট করে। জি, বুঝতে পেরেছি। এখন আমি একটু আসি এই যে বাংলাদেশের কোর্টে যে একটা হলো, রিট হলো, যেখানে বলা হলো যে এই জুলাই সনদ গণভোট কেন অবৈধ ঘোষণা করা হবে না? ৪ আপনি টা তো উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধে নিয়ে যাচ্ছেন। এতক্ষণ উত্তর গোলার্ধের আলাপ করলেন, এখন দক্ষিণ গোলার্ধে চলে আসছেন, ঘটনাটা কি? না, এটাই বিষয় রেখেছিলাম, কিন্তু পল কাপুরের আলোচনা করতে গিয়ে সময়টা ওইদিকে বেশি চলে গেছে আরকি। তো আ এই এখন আমার যেটা মনে হয় যে জামাত এবং এনসিপি এদের ভবিষ্যৎ কি? এরা কি করবে? যদি এটা বেআইনি হয়ে যায়? কাকে, আমাকে বলছেন? কাকে বলতে বলছেন? মঞ্জুরুল হক, হ্যাঁ। আচ্ছা, আপনি কেন মনে করছেন যে জামাত এবং বিএনপি বিপরীতমুখী দুইটি দল, বিপরীতমুখী বা শত্রুতা ভাবাপন্ন দুটি দল, আপনি কেন মনে করছেন? তা অবশ্য আমি মনে করি না। এইটা হচ্ছে আপনার দুটো দুটো দুই ধরনের গেম খেলা হয়। একটা একটা হচ্ছে যে বড় মাঠের খেলা, একটা ছোট মাঠের খেলা। তো বড় মাঠের খেলাতে আপনি দেখবেন তারা পরস্পরের শত্রু, ছোট মাঠের খেলাতে আপনি দেখবেন তারা পরস্পরের বন্ধু, একই মৈত্রী। এখন এই যে হাইকোর্ট থেকে যেটা করা হয়েছে, আমি তো আগেই বলেছি একটি শব্দ, সেই শব্দটি হচ্ছে যে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের বা অ্যাপিলেট ডিভিশনের যে পরিমাণ পরিবর্তন হয়েছে গত 18 মাসে, যেভাবে বিচারকদের ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে, যাদেরকে এনে বসানো হয়েছে, যোগ্যতা মাপার মতন যোগ্য লোক আমরা নই, ওই জন্য যোগ্যতা মাপতে যাবো না আমরা, কিন্তু যেভাবে বসানো হয়েছে এক একজন বিচারককে, তো সেইটা যে অনিয়ম ছিল সেই অনিয়মগুলো কিন্তু বহাল রয়েছে এখন সেই জায়গাটায়। সেই কারণেই কিন্তু এখন জামাতের এনসিপির একজন বাচ্চা ছেলেও বলতে পারে যে দুই বিচারপতি এইটা রায় দিয়েছেন তাদেরকে রাস্তায় যেখানে পাবা ধরে এনে পিটিয়ে শাহবাগে ঝুলাও। ঠিক আছে, এই বক্তব্যগুলো তো এসছে, প্রকাশ্যে এসছে, এবং বক্তব্যটাকে আবার আওয়ামী লীগের অনেকে বা অন্যান্য অনেকে তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করার জন্য তাকে ট্যাগ করেও বলেছে, তারেক রহমান সাহেব জানেন নাকি তারা কি বলছে। তো এখন এই যে হাইকোর্ট যেটা বলেছে সেই জায়গাটায় স্ট্যাগনেন্ট থাকবে, আমি তো এটা মনে করি না। যে কোনো সময় দেখবেন সেটা সঙ্গে সঙ্গে উল্টে গেছে, সরকারের উপর মহল থেকে একটা নির্দেশ আসবে যে এটা আমাদের ভিতরকার ব্যাপার, আমরা এটা অভ্যন্তরীণ ভাবে এটা মিটিয়ে নেব,
এটার জন্য রিট টিট করা বা অমুক করার দরকার নেই, সঙ্গে সঙ্গে এটা প্রত্যাহার হয়ে যাবে রিটটা। এখন এই যে বলা হলো, এই যে একজন মন্ত্রী বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে ওরা তো ওই হিসাবে তো ওরা তো তাহলে সংসদে যেতে পারবে না, 13 তারিখে যখন সংসদ বসবে 12 তারিখে ওরা তো সংসদে যেতে পারবে না। এখন আমরা যদি একটু চ্যালেঞ্জ করে মন্ত্রী সাহেবকে বলি যে আমরা আপনাকে একটা চ্যালেঞ্জ দিলাম, দেখি আপনারা কিভাবে সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করেন, আপনারা জামাতকে ছাড়া যান তো দেখি সংসদে, কিভাবে যাবেন? হিসাবে কিন্তু জামাত সংসদে যেতে পারবে না, কারণ জামাত ওই কমিটির শপথ নিয়েছে, যে কমিটিকে এখন হাইকোর্ট ডিসলভ করে দিয়েছে, রিট করেছে যে এটা কেন বাতিল হবে না, জবাব দেওয়ার জন্য। জবাব কিন্তু এখন পর্যন্ত দেয়নি সরকারের পক্ষ থেকে। তো এখন যদি জামাত যদি ওই হিসাবে জামাত এবং এনসিপি যদি সংসদ সদস্য পদ হারিয়ে যেয়ে থাকে, তাহলে তো আপনি গেজেট কেন প্রকাশ করছেন না যে ওই পদগুলো খালি হয়ে গেছে? ভয় কোথায়? আপনি গেজেট প্রকাশ করতে পারছেন না যে ওই সংসদ পদগুলো খালি হয়ে গেছে, ওখানে উপনির্বাচন হবে, তা বলতে পারছেন না। সুতরাং আপনি কোনো না কোনো ভাবে একটা সিস্টেম করে আপনি ওদেরকে নিয়েই সংসদে যাবেন। সেই সিস্টেমের মধ্যে আপনি দেখবেন এই যে বাতিল হয়ে গেছে, খারিজ হয়ে গেছে, জবাব চাওয়া হয়েছে, এই জিনিসগুলো মিনিমাইজ হয়ে যাবে। সেই জন্যই আমি গোড়াতেই বললাম যে জামাতকে সরকারের বিপক্ষ ভাবার কোনো কারণ নেই। জি, সাইফুল আমিন, আমি দেখলাম তো এই যে কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ব্যাংক হিসাব তলব করেছে, আরো তাদের বেশ কিছু অ্যাক্টিভিটি দেখা যায় যে এবং বিএনপি জামাত এবং এনসিপির তরফ থেকে তারা অভিযোগ করেছে যে বিএনপি ডাবল রোল প্লে করছে। প্রথমত হইলো দেখেন এই যে এই এটা কীট পতঙ্গ নিয়ে কথা না বলাই অনেক বেটার, তাই না? আপনি এত বড় বড় পল কাপুর, তারপরে এত বড় সংবিধান সংস্কার পরিষদ, এগুলোর আলোচনার পরে আপনি একটা কীট নিয়ে আমাকে আলোচনা করতে বললেন। যাই হোক, করছেন যখন বলেই ফেলি, সেটা সেটা হইলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিয়ে যে ইয়ে করার চেষ্টা করা হচ্ছে, আপনার কি মনে হয় না এখানে অন্য একটা চক্র কাজ করতেছে, যেটা দিয়ে আসিফ মাহমুদকে আসলে সবকিছু থেকে ক্লিয়ার করে দেওয়ার জন্যই এই চক্রটা কাজ করতেছে? এটাই কিন্তু দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে যে মামলা বা সরি যে অভিযোগগুলো করা হয়েছে, সেই অভিযোগগুলো কি দুর্নীতি দমন কমিশন এখনো বলছে আমরা এগুলো নিছি? নেই। তাহলে হঠাৎ করে এই বাংলাদেশ ব্যাংকের এই কি যেন এই কি বলে ওনারা গোয়েন্দা দপ্তর, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স। ওই তো গোয়েন্দা অর্থনৈতিক গোয়েন্দা দপ্তর হঠাৎ করে কি কারণে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক তলব করলেন কেন? এক দুইটা ঘটনা আছে এখানে, কিন্তু এই দুইজনের কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো কারণ ছাড়াই ব্যাংক হিসাব তলব করছে। আরেকজন কে জানেন? জিয়াউল হোসেনের বোন, যিনি জিয়াউল হোসেনের মামলা চালানো ওই যে মানবতা বিরোধী তারও কিন্তু এই অর্থনৈতিক গোয়েন্দা দপ্তর তারও অ্যাকাউন্ট চেক করতেছে। এগুলো হলো কি একটা চক্র অবশ্যই এখানে কাজ করতেছে, যে চক্রটা একদিকে গত সরকারের সাথে যারা সংশ্লিষ্ট তাদের মামলাগুলো যেন কেউ চালাইতে না পারে এর প্রেশার ক্রিয়েট করে, এটা একটা। আরেকটা চক্র মানে ওই একই চক্র অন্য একটা কাজ করতেছে গত সরকারেরই, যাদেরকে বিরুদ্ধে অভিযোগগুলো আসছে তাদেরকে কোনো না কোনোভাবে ক্লিয়ার করে দেওয়া। এই চেষ্টাটা হচ্ছে ক্লিয়ার করে দেওয়া। দেখবেন যে অল অফ এ সাডেন এই অর্থনৈতিক এই যে ইন্টেলিজেন্স যে ডিপার্টমেন্ট যেটা, তারা শেষ পর্যন্ত বলবে কি যে আসিফ মাহমুদের তো তেমন কোনো হিসাব নিকাশ আমরা পাইনি। যদি এটা বলে আপনি সে ক্লিয়ার হয়ে গেল, আপনার আর কিছু লাগবে না। এরপরে দুদকে আপনি যত মামলার আবেদন করেছেন সব কিন্তু একসাথে কিন্তু ইয়েতে ওয়েস্টার বাস্কেটে পড়ে যাবে, তাকে ক্লিন করার জন্য। আমার মনে হয় এখানে কেউই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আটকানোর জন্য না, এখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে রাখা, লাইমলাইটে রাখা এবং তাকে ক্লিয়ার করা, এই দুটা কাজের জন্য এগুলো করা হচ্ছে। কারণ কি আসিফদের সম্পর্কে যেটা এখন পর্যন্ত অভিযোগ আছে যে তারা কখনোই ব্যাংকিং কোনো চ্যানেল ইউজ করে নাই, তারা ইউজ করছে ক্রিপ্টোকারেন্সি। তো এভরিওয়ান সবাই বলে যে তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশে যে গেছে এই ক্রিপ্টোকারেন্সির ব্যাপারটা তারা সেটেল করে আসছে। হাসনাতের কথা বলা হয় মিরপুরের একজন বেকারি ব্যবসায়ীর মাধ্যমে, যার চেইন আছে, তার মাধ্যমে সে কিন্তু ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তার টাকাটা হাসনাত আব্দুল্লাহ তার টাকা জমা করছে। এগুলো অভিযোগ, আমি কোনটাই বলছি না এটা। কিন্তু তাদের একজনের বিরুদ্ধে কি এখন পর্যন্ত বলতে পারছে ব্যাংক অ্যাকাউন্টে তাদের এত টাকা আছে? এটার জন্য তো ইন্টেলিজেন্সের দরকার নেই। এটা তো দুদক যদি বলে তার অ্যাকাউন্ট যেখানে অভিযোগটা হয়েছে ওই অ্যাকাউন্ট মানে যেসব জায়গায় অ্যাকাউন্ট থাকার কথা, সেখানে ওরা নিজেরা ফোন করলেই তো পেয়ে যায় যে ওর কত টাকা আছে।
বাংলাদেশ ব্যাংক পর্যন্ত যেতে হচ্ছে কেন? কারণ তাকে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি ক্লিয়ার করে দেওয়া। এবং দেখেন সে প্রেস কনফারেন্স করতেছে, কি দুর্দান্তভাবে প্রথম আলোর মতো পত্রিকা কাভার করতেছে, যেটা উনি প্রেস কনফারেন্স করবেন ওটাও ছাপা হয়। মনে আছে মতিউর রহমান সাহেব যে হাইফাই করছিল, মনে আছে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? এবার বুঝেন চক্রটা কি, এদেরকে ক্লিয়ার করে দেওয়ার একটা চক্র কাজ করতেছে, সিম্পল।